জোয়ার বাটার দেশ বাংলাদেশ, এখানে দৃশ্যপট পরিবর্তন হয় খুব দ্রুত। আমাদের স্মৃতিশক্তি সম্ভবত খুব ভালো নয়, যে কারণে আমরা অতীত ভুলে যাই এবং ভুলতে সময় নেই না। দু একদিন আগে বিএনপির একটা সেমিনারে উপস্থাপক আব্দুল নূর তুষারের বক্তব্য শুনে সেটাই মনে হলো। আব্দুল নূর তুষারকে অবশ্যই এই সেমিনারে যখন দাওয়াত দেওয়া হয়, আমন্ত্রণ দেওয়া হয়, তখনই এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। এমনকি বিএনপি সমর্থক হিসেবে পরিচিত অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ব্যক্তিগতভাবে আমি কখনো জানতাম না যে তিনি বিএনপির প্রতি তার কোনো সহানুভূতি রয়েছে কিংবা সমর্থন রয়েছে। সে যাই হোক, বিএনপি একটি বহুত্ববাদী রাজনৈতিক দল। বিএনপি তাদের সেমিনারে নানা মত পথের মানুষকে আমন্ত্রণ জানাতে পারে, সেটা আসলে দোষের কিছু নয়। আপনারা যদি শুরু থেকে খেয়াল করবেন যে বিএনপি যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে রাজনীতি, সেখানে আসলে সব দল মতের মানুষকে তারা নিয়েছে। যদিও বিএনপির সেই নীতিতে এখন কোনো পরিবর্তন এসেছে কি না সেটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে প্রশ্ন আছে, সেটা নিয়ে আজ আলোচনা করব না। যেটা দেখছিলাম যে আব্দুল নূর তুষার সেখানে বক্তব্য দেন সেমিনারে, এবং তিনি দৃশ্যত এক পর্যায়ে বর্তমান সরকারের সংস্কার যে প্রক্রিয়া, এটা তীব্র সমালোচনা করেন এবং নাম নেননি তিনি, কিন্তু 84 বছর বয়স্ক উল্লেখ করে নিশ্চিতভাবে প্রফেসর ইউনূসের দিকে ইঙ্গিত করে এক ধরনের বিদ্রূপও করেন, যেটা খুব বিস্ময়কর বা হতাশাজনক যে সেখানে উপস্থিত বিএনপি কর্মী সমর্থক এবং তাদের বুদ্ধিজীবীরা, তাদের নেতারা সেটাকে হাস্যরসে এবং হাততালি দিয়ে অভিনন্দন জানায়। এটা আসলে খুব সুন্দর কোনো দৃশ্য বলে আমি মনে করি না। তো যেটা বলছিলাম যে আব্দুল নূর তুষারের সেই প্রোগ্রামে অংশ নেওয়া নিয়ে যখন বিতর্ক চলছে, তখন তার একটা পুরনো লেখা আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 2022 সালের দিকে লেখা, সেই লেখায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূয়সী প্রশংসা করেছেন এবং কাদের সাহেবকে তিনি তার বড় ভাই হিসেবে জ্ঞান করেন, সেটা উল্লেখ করেছেন। সেই স্ট্যাটাসের কিছু অংশ একটু পড়ে শোনাতে চাই আমাদের দর্শকদের জন্য। তিনি যেটা লিখেছেন তুষার, যে তিনি আমাকে স্নেহ করেন, তিনি মানে ওবায়দুল কাদের। এটি কোনো স্বার্থের স্নেহ নয়, ভাইয়ের স্নেহ। আমিও তাকে বড় ভাই মনে করি। কবি ও সাহিত্যিক হতে গিয়ে রাজনীতিবিদ হয়েছেন। এই দলে পরিবারের বাইরে কোনো রাজনীতিবিদের জন্য গত 47 বছর ধরে এটাই সবচেয়ে উচ্চ পদ এবং সর্বোচ্চ কৃতিত্ব, মানে কাদের সাহেবের এত বারবার সাধারণ সম্পাদক হওয়াটা। তিনি এখন তার দলে পরমত সহিষ্ণু রাজনীতিবিদদের সর্বশেষ প্রতিনিধি। অপ্রয়োজনে গণমাধ্যমে কথা বলেন না। কাদের সাহেব নাকি অপ্রয়োজনে গণমাধ্যমে কথা বলতেন না, সেটাও আমাদের শুনতে হয়েছে এবং বিশ্বাস করতে হয়েছে। তুষার সাহেব আরও লিখেছেন যে ফেসবুকে সুন্দর সুন্দর ছবির সাথে গভীর বাক্যে স্ট্যাটাস দেন, এর অর্থ খুব কম মানুষ বোঝে। তিনি প্রবল শারীরিক অসুস্থতা জয় করেছেন, প্রবল রাজনৈতিক প্রতিকূলতার থেকে স্থির। তাকে অভিনন্দন, আশা করি তিনি সবসময় সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। এটা তার প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তো আমরা যেটা দেখছি যে বিএনপির আসলে মানে তারা যে উদার একটা রাজনৈতিক দল, সম্ভবত এটারও একটা প্রমাণ যে তাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যার এত স্নেহের, তাকেও বিএনপি তাদের সেমিনারে নেতাকর্মীদের জ্ঞান অর্জনের জন্য নিয়ে আসছেন, এবং এটা খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যেটা বললাম যে আমার ধারণা পুরো পরিস্থিতিতেই বিএনপির এক ধরনের নেগোসিয়েশন প্রয়োজন। কার যেন একটা কথা আছে না, যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। প্রফেসর ইউনূসের সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন চলছে, এটা আমরা খেয়ালই করছি। সম্ভবত বিএনপি যেটা ভাবছে যে আগামীকালে নির্বাচন হলে তো তারা জয়ী হয়, তাহলে তারা এতদিন কেন অপেক্ষা করবে। তবে বিএনপির যে একটা নীতি যে তারা ডিসেম্বরের পর অপেক্ষা করতে রাজি না, সেটাকে আমি সমর্থন করি। বিএনপি এটা বলতেই পারে, এবং যেহেতু ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বিএনপির সবচেয়ে বেশি, সুতরাং সে সবচেয়ে শক্তভাবে সেটা বলতে পারে, সেটাতে আমি কোনো আপত্তি দেখি না। এবং আমি নিজেও এটা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকারের উচিত ডিসেম্বর জানুয়ারি এ সময়ে একটা নির্বাচনের তারিখ নির্ধারণ করে দেওয়া। তাতে হয়তো জটিলতা অনেক কমে যাবে। কিন্তু এখনই যে বিএনপি যে অস্থিরতা দেখাচ্ছে বা ইউনূস সরকারের বিরুদ্ধে খুব কঠোর একটা অবস্থানে চলে গেছে, সেটা আমার কাছে আসলে একটা রহস্যময় ব্যাপার। এর রহস্য আমি এখনও মানে এটা কেন হচ্ছে, এটা আসলে আমি ঠিক এখনও বুঝতে পারি না।